যেখানে যে অসুবিধা হবে বলবে। তাহলে topics to be discussed today সেটা হচ্ছে মেনলি টাইপস অফ রিয়াকশনস, মানে কত রকমের রিয়াকশান হয়, তারপরে সেখান থেকে ইলেকট্রোকেমিক্যাল সেল, এই জিনিসটা কি, আর তারপরে সেখান থেকে মানে ভীষণই আমি আর কি ব্রিফলি বলছি, মানে ব্রিফলি টপিকগুলো বলছি, তাকে তো ডিটেলে বলবো। রিভার্সেবল galvanic cell and the thermodynamics, আর তারপরে হচ্ছে ফাইনালি চেষ্টা করব যে লাস্ট ইকুয়েশনটা ভালো করে ডিরাইভ করা, লাস্ট ইকুয়েশন এবং স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, এইগুলো আজকে আমরা মোটামুটি করব। তাহলে কত রকমের রিয়াকশান জেনারেলি হয়, মানে জেনারেলি এই ব্লড দিয়ে আমরা যত রকমের রিয়াকশান দেখি সেটাকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাসিড বেস রিয়াকশান আর একটা হচ্ছে রেডক্স রিয়াকশান। মানে অ্যাসিড বেস রিয়াকশানে যেটা আমরা দেখি যে মানে কোনো ইলেকট্রন এক্সচেঞ্জ এরকম কিছু হয় না, মানে কোনো ইলেকট্রন এক্সচেঞ্জ হয় না বা কোনো জারণ বিজারণ এরকম কিছু ঘটে না আর কি। তো সেটা সেই টাইপ অফ রিয়াকশানকে অ্যাসিড বেস রিয়াকশান বলে। আর অন দ্য আদার হ্যান্ড কিছু টাইপ অফ রিয়াকশান হয় যেখানে ডিরেক্টলি বোঝা যায় যে অক্সিডেশন নাম্বারে চেঞ্জ হচ্ছে, মানে ইলেকট্রনের এক্সচেঞ্জ হচ্ছে, ইলেকট্রন নিচ্ছে বা ছাড়ছে এরকম ব্যাপার আর কি, সেগুলোকে রেডক্স রিয়াকশান বলে। তাহলে টাইপস অফ রিয়াকশান বা টাইপস অফ কেমিক্যাল রিয়াকশান, টাইপস অফ কেমিক্যাল রিয়াকশান জেনারেলি দু রকমের হয়। একটা হচ্ছে this can be classified into two types generally. Which are, এক নম্বর হচ্ছে অ্যাসিড বেস রিয়াকশন, যেখানে মানে there is no change of মানে no exchange of electron or no change of oxidation number. এটা যেমন কি, যেমন ধরো এই যে HCl প্লাস NaOH, সেখান থেকে হচ্ছে NaCl প্লাস H2, মানে এটা একটা সম্পূর্ণ ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশন, যেটা এই টাইপের রিয়াকশন, এগুলোকে অ্যাসিড বেস টাইপ অফ রিয়াকশন বলে। মানে এটাকে যদি ভালো করে তুমি আয়ন ইলেকট্রন মেথডে দেখো এটা কেমনভাবে আছে, H প্লাস অ্যাকুয়াস প্লাস Cl মাইনাস অ্যাকুয়াস প্লাস Na প্লাস অ্যাকুয়াস প্লাস OH মাইনাস অ্যাকুয়াস, এইটা থেকে হচ্ছে Na প্লাস অ্যাকুয়াস প্লাস Cl মাইনাস অ্যাকুয়াস প্লাস H প্লাস, এটা অ্যাকুয়াস কি লিখবো, মানে এটা ধরো জল হিসাবেই আছে, মানে এই জলটাই তো অ্যাকুয়াস লিখবে হয়, তো এটা হচ্ছে জল হিসাবে আছে। তো দেখো এখানে কিন্তু অক্সিডেশন নাম্বারের কোনো চেঞ্জ হয়নি, মানে রিঅ্যাকট্যান্ট প্রোডাক্ট যদি দেখি এখানে অক্সিডেশন নাম্বারের কিন্তু কোনো চেঞ্জ হয়নি। অক্সিডেশন নাম্বারে কিন্তু চেঞ্জ হয়, তাহলে এই টাইপ অফ রিয়াকশনগুলো অ্যাসিড বেস রিয়াকশন। অন দ্য আদার হ্যান্ড
আর একটা টাইপের রিয়াকশন হয় যেটা বললাম, সেটা হচ্ছে রেডক্স রিয়াকশন। রেডক্স রিয়াকশন কি? যে দেয়ার আর some reactions where exchange of electron or electron take place, or there is a change in oxidation number. There is change in oxidation number. যেমন কি these reactions are called the redox reaction. যেমন কি, যেমন হচ্ছে ধরো জল যে তৈরি হচ্ছে, যে H2 প্লাস অক্সিজেন, মানে হাইড্রোজেন অক্সিজেনের সাথে রিয়াকশন করে যে জল দিচ্ছে 2H2, এটা ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশন এরকম দিচ্ছে। এখানে কি দেখা যাচ্ছে, এখানে মানে এটা প্রথমে 0 আছে আর এটা 0 আছে, তাহলে এই যে H2 থেকে যদি আমি এখানে যাই, তাহলে এইটা +1 হচ্ছে, আর এখান থেকে যদি এইখানে যাই এটা -2 হচ্ছে। এইভাবে এই অক্সিজেনটা এইভাবে চেঞ্জ হচ্ছে, তাহলে এটার ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার ইনক্রিজেস, আর এখানে অক্সিডেশন নাম্বার ডিক্রিজেস। এটা হচ্ছে, বা এটাকে যদি ভেঙে লিখি তাহলে কেমন হচ্ছে, যে এই H2 যেটা, সেটা আমরা 2H প্লাস দুটো ইলেকট্রন দিচ্ছে, অ্যান্ড হাফ অক্সিজেন যদি বলি, বা হাফ O2 যেটা, সেটা হচ্ছে দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে 2O মাইনাস তৈরি করছে। 2O মাইনাস না, সরি O মাইনাস তৈরি করছে, এখানে হাফ দিয়েছে। এটা হচ্ছে, তাহলে এই পার্টিকুলার কেস ওই অক্সিডেশন নাম্বারের চেঞ্জ হচ্ছে বা রিয়াকশনের আদান প্রদান হচ্ছে এরকম। আচ্ছা দেখো, এবার এই রিয়াকশনটার দিকে যদি তাকাও, এই জল যে প্রডিউসড হচ্ছে এই রিয়াকশনটার দিকে যদি তাকাও, তাহলে দেখো অক্সিডেশন আর রিডাকশন কিন্তু, মানে অক্সিডেশন মানে এইভাবে যদি বলি যে এখানে এই মানে এই যে হাইড্রোজেনের যে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হয়েছে, তার মানে কি হয়েছে, তো আচ্ছা, তাহলে এখানে দেখো যে জল, এই হাইড্রোজেন থেকে যে জল তৈরি হয়েছে হাইড্রোজেন অক্সিজেন থেকে, তাহলে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার 0 ছিল, সেখানে 1 হচ্ছে, মানে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করেছে, মানে কি, মানে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। অন দ্য আদার হ্যান্ড অক্সিজেনের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করেছে, মানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে। তাহলে ইলেকট্রন যে মানে ছেড়ে দিয়েছে, এটা কি, এটা মানে বেসিক্যালি অক্সিডাইজড হয়েছে, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হয়েছে, মানে এ অক্সিডাইজড হয়েছে। আর অন দ্য আদার হ্যান্ড অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করেছে, মানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ রিডিউস হয়েছে, ঠিক আছে, এটা হয়েছে। এবং এই দুটো জিনিসই, দুটো মানে কেসই কিন্তু একটা রিয়াকশনে সাইমালটেনিয়াসলি হয়েছে। তার মানে যে কোনো রেডক্স রিয়াকশন, এই অক্সিডেশন আর রিডাকশনটা কিন্তু সাইমালটেনিয়াসলি হবে, তাহলে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে ইন এ রেডক্স রিয়াকশন oxidation and reduction take place simultaneously, একসাথে ঘটে, আর অক্সিডেশনে তাহলে কি হচ্ছে, অক্সিডেশনে যেটা হচ্ছে যে ইলেকট্রন ইজ ডোনেটেড, এবং সেই জন্য অক্সিডেশন নাম্বার যেটা,
এটাকে আর বারবার এরপর লিখবো না, মানে বারবার আর লিখবো না, সেজন্য ওয়ে লিখে দিলাম অক্সিডেশন নাম্বার ইনক্রিজ। আচ্ছা, এবার কথাটা হচ্ছে ইলেকট্রন ডোনেটেড, মানে ইলেকট্রন ডোনেট করছে, আর ডোনেট করে যাচ্ছেটা কোথায়? তার মানে ও ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে, করে নিজে অক্সিডাইজ হচ্ছে, বা কাউকে না কাউকে ইলেকট্রনটা দিচ্ছে, তার মানে সে রিডিউস হচ্ছে। তার মানে যে অক্সিডাইজড হচ্ছে সে অপরকে রিডিউস করছে, তার মানে যে নিজে অক্সিডাইজড হচ্ছে সেটাকে আমরা বলবো রিডিউসিং এজেন্ট। নিজে অক্সিডাইজড হচ্ছে, কিন্তু নিজে অক্সিডাইজ হচ্ছে মানে অপরকে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, মানে অপরকে রিডিউস করছে, তার মানে তার রিডিউসিং পাওয়ার নিয়ে আমরা ইন্টারেস্টেড হব। দ্যাট পার্টিকুলার স্পিসিস উইল বি দ্য রিডিউসিং এজেন্ট অফ দ্য সলিউশন বা অফ দ্য রিয়াকশন। ঠিক আছে, তাহলে দেন দ্য স্পিসিস which is oxidized itself is reducing the others, reducing the other rather, মানে একজনকে রিডিউস করছে, and this is called the reducing species বা reducing agent of the reaction। এটা হচ্ছে ব্যাপার। on the other hand, রিডাকশনে কি হচ্ছে? রিডাকশনে ইলেকট্রন ইজ অ্যাকসেপ্টেড এবং যে কারণে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করছে, তার মানে এই পার্টিকুলার কেসে এটা কি বলতে হবে? দেন দিস স্পিসিস ইজ কল্ড দ্য অক্সিডাইজিং এজেন্ট, মানে নিজে রিডিউস হচ্ছে, মানে নিজে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে রিডিউস হচ্ছে, মানে অপরকে অক্সিডাইজ করছে। তবে দিস স্পিসিস ইজ কল্ড দ্য অক্সিডাইজড এজেন্ট, মানে সরি যেন বললাম অক্সিডাইজিং এজেন্ট। অফ দ্য রিয়াকশন। যেমন কি, যেমন ধরো এই পার্টিকুলার কেসে এখানে লিখলে ভালো হতো। এই পার্টিকুলার কেসে যেটা বলছি যে চলে গেছে, এই পার্টিকুলার কেসে এটা লিখতে হবে H থেকে একদম 2H প্লাস 2 ইলেকট্রন, এটা হয়েছে, তার মানে নিজে অক্সিডাইজ হচ্ছে, অপরকে রিডিউস করেছে। আর অন দ্য আদার হ্যান্ড এই পার্টিকুলার কেসেই আগের উদাহরণটাই যদি নিই, হাফ O2 যেটা দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সেখান থেকে O2 মাইনাস তৈরি করে, সরি এটা O মাইনাস O2 মাইনাস বা হচ্ছে যে এই ধরো এরকম একটা রিয়াকশন যদি থাকে, ডাইক্রোমেটিক রিয়াকশন যেটা, মানে Cr2 O7 2 মাইনাস প্লাস 14H প্লাস 5 ইলেকট্রন, সেখান থেকে তৈরি হচ্ছে 2Cr3 প্লাস 7H2। এটা একটা এখানে দেখা যাচ্ছে যে পরিষ্কার এই, মানে এখানে অক্সিডেশন হচ্ছে, রিডাকশন হচ্ছে, যেখানে অক্সিডেশন রিডাকশন ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ঠিক আছে, মানে ক্রোমিয়ামটা এখানে অক্সিডাইজ হচ্ছে আর অন্যদিকে মানে অক্সিজেনটা নিজে রিডিউস হচ্ছে, এটা পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এবার এখানে এই যে এইটা মানে অক্সিডাইজিং এজেন্ট রিডিউসিং এজেন্ট বলা হয়ে গেছে, রিডিউসিং এজেন্ট আর এটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। এভাবে হচ্ছে। তাহলে এইবার ধরো একটা রিয়াকশন কনসিডার করছে, একটা রেডক্স রিয়াকশন। কনসিডার এ রিয়াকশন, মানে এটা হচ্ছে একটা টিপিক্যাল রেডক্স রিয়াকশনের এক্সাম্পল, যেখানে অক্সিডেশন রিডাকশন একসাথে ঘটছে। আচ্ছা, কনসিডার এ রিয়াকশন, এই রিয়াকশনটা ভীষণই দেখানো হয় যে Zn প্লাস CuSO4 থেকে এটা হচ্ছে Cu প্লাস ZnSO4 তৈরি হচ্ছে এই রিয়াকশনটা। তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে রিয়াকশনটা কীভাবে হচ্ছে, মানে ধরি যদি আমি আপাতত আমি অন্য কিছু ডিফাইন করিনি বলে এটাকে আমি অক্সিডেশন রিয়াকশন, রিডাকশন রিয়াকশন এইভাবে ভেঙে দেখছি। তাহলে এখানে অক্সিডেশন রিয়াকশন কোনটা হচ্ছে, যে এই যে Zn ছিল, Zn থেকে Zn2 প্লাস দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে এইটা। আর রিডাকশন রিয়াকশন কোনটা হচ্ছে, Cu2 প্লাস থেকে দুটো
ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সিউ তৈরি হচ্ছে এটা। তাহলে ওভারঅল রিয়াকশনটা কি হচ্ছে? ওভারঅল রিয়াকশন Zn প্লাস Cu2 প্লাস থেকে ওই Zn2 প্লাস প্লাস সিউ তৈরি হচ্ছে, সিউ হচ্ছে। আচ্ছা, তাহলে এই পার্টিকুলার রিয়াকশানে দেখো তো যে আমার ওভারঅল রিয়াকশন আমি এইভাবে লিখলাম, এটাই তো হচ্ছে আমার মেনলি, কিন্তু এখানে SO4 2- তো আছে, মানে এই যে Cu2 প্লাসটা Cu2 প্লাস হয়ে ঘুরে বেড়াচ্ছে না, বা Zn2 প্লাসটা Zn2 প্লাস হয়ে ঘুরে বেড়াচ্ছে না, সেটা তো কোনো একটা সল্ট হিসাবে আছে, যেটা হচ্ছে SO4 2- যেটাকে থেকে সল্ট হিসাবে ওকে থাকতে হেল্প করছে। তাহলে এই SO4 2- এখানে কি করছে? বেসিক্যালি SO4 2- এখানে কিছুই করছে না সেভাবে দেখতে গেলে। মানে আমি যদি শুধু রেডক্স রিয়াকশানে ইন্টারেস্টেড হই এবং যদি রেডক্স রিয়াকশানের কেমিস্ট্রিটা দেখতে চাই, SO4 2- এখানে কিছুই করছে না, সেই জন্য SO4 2- বলা হয় স্পেকটেটার আয়ন। মানে এ না তোমার ইলেকট্রন ছাড়ছে বা না ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, কিছুই করছে না, জাস্ট ওই সল্টটা তৈরি করতে হেল্প করছে। মানে যদি আমি যদি প্রপার মানে আর কি এটা আঁকি, প্রপার সেলটা যদি আঁকি, তাহলে সেক্ষেত্রে এটা তো মানে Zn2 প্লাস বা Cu2 প্লাস তো এইভাবে ঘুরে বেড়াতে পারে না, একটা সল্ট হয়ে থাকবে, সেই জন্য SO4 2- কাজে লাগছে। এমনি SO4 2- মানে রিয়াকশানে কোনো কাজ নেই, এটাকে বলা হয় স্পেকটেটার আয়ন। ঠিক আছে, তাহলে দিস SO4 2- present in the reaction or in the reaction mixture is neither accepting nor donating electrons, and so this is called, this ion is called the spectator ion. এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, এবার তো ইলেকট্রোকেমিক্যাল সেল, এটাই তো বলছি। তাহলে মোটামুটি রেডক্স রিয়াকশন কি হয় একটু বুঝলাম, যেটা আগে থেকে জানি আমরা, বাট একবার মানে তো ইয়ে করে নিলাম। আচ্ছা, এবার দেখা যাক সেল, যে মানে ইলেকট্রোকেমিক্যাল সেল, মানে ইলেকট্রোকেমিক্যাল সেল তো পড়বো, তাহলে ইলেকট্রোকেমিক্যাল সেলটা কি, মানে বা ব্রডলি সেল জিনিসটা কি, সেটা আগে দেখা, সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। সেল, সেল জিনিসটা কি? আরে দেখো, সেল হচ্ছে কনসিস্ট অফ টু হাফ সেল। মানে সেল মানে হচ্ছে সেল একটা ডিভাইস যেটার মধ্যে দুটো হাফ সেল থাকে। এবার হাফ সেল মানে কি, একটা হাফ সেলে অক্সিডেশন রিয়াকশন হচ্ছে আর একটা হাফ সেলে রিডাকশন রিয়াকশন হচ্ছে, এবং সেই অনুযায়ী একটাকে ক্যাথোড একটাকে অ্যানোড এরকম বলা হয়, ঠিক আছে। আর এই যে এক একটা হাফ সেল, এই একটা হাফ সেল আবার কনসিস্ট অফ ইলেকট্রোড আর ইলেকট্রোলাইটিক সলিউশন, আর এই টোটালটা মিলে তৈরি হচ্ছে সেল। তাহলে সেল কি? সেল is an electrical device which consists of two half cells, which are cathode half cell and anode half cell. কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড আমরা সেটা দেখব, এটা হচ্ছে ব্যাপার। এবার এই হাফ সেল আবার কি? হাফ সেল consist of an electrode and an electrolytic solution. এটা হচ্ছে ব্যাপার। আর ইলেকট্রোকেমিক্যাল সেলটা কি আছে সেটা পরে আসছে, আগে এইগুলো বলি, এটা হচ্ছে ব্যাপার। তাহলে আমি যদি ছবিটা আঁকি তাহলে বুঝতে পারবো। মানে ধরো এরকম ভাবে দুটো বিকার আছে,
দুটো বিকার আছে। এবার এই বিকারের মধ্যে ধরো এরকমভাবে এখানে একটা সলিউশন আছে আর এদিকে একটা সলিউশন আছে। তাহলে আমি এইটা বলছি এদিকে আমার, এবং তার মধ্যে একটা মানে কোনটা কি সলিউশন বলছি আগে একে নিই। এবং এই যে এইটা হচ্ছে এখানে একটা ইলেকট্রোড আছে, এরকমভাবে একটা ইলেকট্রোড রাখলাম আর এইখানে একটা ইলেকট্রোড আছে এবং সেই ইলেকট্রোডগুলো একটা কানেক্টিং ওয়্যার দিয়ে কানেক্টেড হয়ে আছে। তাহলে এইটা এরকমভাবে একটা কানেক্টিং ওয়্যার আঁকার চেষ্টা করি, একটু উপরে জায়গা রাখলে ভালো হতো, তাই এইভাবে আঁকার চেষ্টা করি। এইটা এবার এইখানে মানে এরকমভাবে কানেক্টেড হয়ে আছে আর এইদিকে এইটা এইভাবে আছে। আচ্ছা, এবার এইখানে তো একটা কিছু মানে কারেন্ট মেজার করার মধ্যে এখানে একটা মানে এখানে একটা মুখ থাকবে, এখানে একটা মুখ থাকবে, এখানে একটা ডিভাইস রাখা আছে, এরকম একটা ব্যাপারটা আছে, ঠিক আছে। এবার আমি বলছি যে এইটা হচ্ছে আমার ZnSO4 সলিউশন, তার মানে এইটা হচ্ছে জিঙ্ক ইলেকট্রোড আর এইটা হচ্ছে কপার ইলেকট্রোড আর এইটা হচ্ছে CuSO4, এইভাবে আছে। তাহলে এটা অটোমেটিক এদের মধ্যে রিয়াকশান হবে, মানে এটা পাশাপাশি রাখলেই অটোমেটিক এদের মধ্যে রিয়াকশান হবে। আচ্ছা, এবার এটা তো কোথাও কোনোভাবে কানেক্ট করতে হবে, মানে এটা একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যেটা কোথাও না কোথাও ক্লোজ হতে হবে, তাই না? ক্লোজ না হলে কি করে আমার কারেন্ট যাবে বা এই ব্যাপারগুলো হবে। এবার কেন কারেন্ট যাবে কী ব্যাপার সেগুলো বলছি, কিন্তু ক্লোজ হতে হবে, তাহলে কোথাও না কোথাও এটা কানেক্টেড হতে হবে। তো ইলেকট্রনগুলো কানেক্টেড আছে, এবার সলিউশন থেকে তো রিয়াকশানটা হবে, তা সলিউশনটাও তো কানেক্টেড হতে হবে। তাহলে সেই কানেকশানের জন্য এখানে যেটা করা হয়, এখানে একটা ওই এটা নিয়ে আমরা পড়বো, এটা নিয়ে এখনো বলা হয়নি। তো এইটা হচ্ছে সল্ট ব্রিজ বলে। সল্ট ব্রিজ তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে তখন করবে, এটা সল্ট ব্রিজ সেই হ্যাঁ KCl আর তোমার NH4NO3 দিয়ে তৈরি হয় একটা সল্ট ব্রিজ, আগার জেল থাকে দিয়ে তৈরি করা যায়, মানে সল্ট ব্রিজ নিজেরাই তৈরি করতে পারি প্রপার কেমিস্ট্রিটা জানলে। তো এইটাই মানে সল্ট ব্রিজ। তাহলে এইভাবে একটা সেল তৈরি হয়। আচ্ছা, এবার এইটাকে বলে মানে আচ্ছা ঠিক আছে, এটা হলো, আমি আবার এখানে ফিরে আসবো, তার আগে কতগুলো জিনিস। তাহলে এখানে রিয়াকশনটা কি হচ্ছে, এখানে রিয়াকশনটা হচ্ছে যে মানে আমার এরকমভাবে তো রিয়াকশনটা হচ্ছে যে মানে Zn থেকে যেভাবে লিখেছিলাম আগে যে কি যেন হচ্ছে এখানে, হ্যাঁ অক্সিডেশন, যেটা হচ্ছে অক্সিডেশন রিয়াকশন, সেটা হচ্ছে Zn থেকে Zn2+ প্লাস দুটো ইলেকট্রন আছে, মানে এইখানে যে Zn যেটা আছে সেই ইলেকট্রনকে ছেড়ে দিয়ে এইদিকে চলে আসছে, মানে CuSO4 এর মধ্যে চলে আসছে, এটা ZnSO4 করছে, তার মানে এইখানে ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে, তাই তো? তাহলে এই ইলেকট্রনটা ইলেকট্রন রিচ ইলেকট্রনকে বলা হয় অ্যানোড, মানে এটাকে বলা হয় অ্যানোড ইলেকট্রন। তাহলে এটা হচ্ছে অ্যানোড ইলেকট্রন, যেটা হচ্ছে বেসিক্যালি ইলেকট্রন রিচ হবে। অন দ্য আদার হ্যান্ড এখানে কি হচ্ছে, এটা হচ্ছে কপার ইলেকট্রন, যেখানে কি হচ্ছে, যেখানে সিউটা গিয়ে Cu2 মানে 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 এইটা হচ্ছে ক্যাথোড ইলেকট্রোড হবে, যেখানে কি ক্যাথোডে গিয়ে এখানে Cu2+ যাচ্ছে, বা তুমি বলতে পারো যে এখান থেকে Znটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Zn2+ যাচ্ছে, বা Cu2+ অলরেডি হয়ে আছে, মানে Cu2+ অলরেডি এখানে ক্যাটায়ন আছে, বা Znটা কি করছে, Znটা এখানে ইলেকট্রন ছেড়ে দিয়ে Zn2+ হয়ে এখানে যাচ্ছে এটা। আর বা কপারের ক্ষেত্রে বলতে পারি এটা কপার Cu2+ হয়ে অলরেডি আছে এখানে, তাহলে এইটা হচ্ছে তার মানে এটা অলরেডি ইলেকট্রন ডেফিশিয়েন্ট হয়ে আছে, তাহলে এটা হচ্ছে কপার মানে কপার ক্যাথোড বলে ক্যাথোড, এবং এইটাকে বলা হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট, মানে এটা তো অলরেডি Cu2+ হয়ে আছে, তার মানে এটা অলরেডি ইলেকট্রন ডেফিশিয়েন্ট আছে। তাহলে এইটাকে তখন বলা হয় হচ্ছে অ্যানোড হাফ সেল, আর এটা হচ্ছে ক্যাথোড হাফ সেল।
তাহলে অ্যানোডে অক্সিডেশন রিয়াকশন হচ্ছে মানে অ্যানোডে অ্যানায়ন যায়, অ্যানোডে অ্যানায়ন গিয়ে ইলেকট্রনকে ছেড়ে দেয়, তাহলে অ্যানোডে হয় অক্সিডেশন রিয়াকশন, এই যে এটা হয়েছে। আর অন দ্য আদার হ্যান্ড মানে অক্সিডেশন রিয়াকশন এটাকে বলা হবে অ্যানোড হাফ সেল রিয়াকশন, এটা হচ্ছে অ্যানোড হাফ সেল রিয়াকশন বা অক্সিডেশন রিয়াকশন। অন দ্য আদার হ্যান্ড রিডাকশন রিয়াকশনটা কেমন হচ্ছে, অর দ্য এখানে লিখি ক্যাথোড হাফ সেল রিয়াকশন, সেটা কেমন দেখতে হচ্ছে, সেটা কেমন, সেটা হচ্ছে ওই CO2 প্লাস দুটো ইলেকট্রন নিয়ে কপার তৈরি করছে, এটা হচ্ছে রিডাকশন রিয়াকশন বা ক্যাথোড হাফ সেল রিয়াকশন। তাহলে এইভাবে একটা ইলেকট্রোকেমিক্যাল সেল তৈরি হয়। আচ্ছা, এবার কথাটা হচ্ছে হোয়াট ইজ ইলেকট্রোকেমিক্যাল সেল। ইলেকট্রোকেমিক্যাল সেল হচ্ছে একটা সেল যেখানে ইলেকট্রিক্যাল এনার্জি এবং কেমিক্যাল এনার্জি ইন্টার কনভার্সন হচ্ছে, একে অপরের সাথে ইন্টার কনভার্ট করছে। আচ্ছা, এবার এটা দু রকমের হয়, এটা হতে পারে যে ইলেকট্রিক্যাল এনার্জি মানে কোনো একটা মানে আমি কারেন্ট পাঠাচ্ছি, মানে রেডক্স রিয়াকশান হচ্ছে বা আমি কারেন্ট পাঠাচ্ছি তার জন্য কোনো একটা রেডক্স রিয়াকশান হচ্ছে, মানে তার জন্য কোনো কেমিক্যাল রিয়াকশান হচ্ছে, সেইটা একটা হতে পারে, সেটাকে বলা হয় ইলেকট্রোলাইটিক সেল। আর অন দ্য আদার হ্যান্ড কোনো একটা স্পন্টেনিয়াস কেমিক্যাল রিয়াকশন হচ্ছে তার জন্য কারেন্ট জেনারেট হচ্ছে, সেটাকে বলে গ্যালভানিক সেল। এবার আমরা আমাদের পড়াশোনাতে বা আমাদের সিলেবাসে যাই পড়বো ইটস অল অ্যাবাউট দ্য গ্যালভানিক সেল। ইভেন এই যে এক্সাম্পলটা ইউজ করছি এটা হচ্ছে গ্যালভানিক সেল, গ্যালভানিক সেলের এক্সাম্পল, ঠিক আছে। এই জেডেন CuSO4 থেকে ZnSO4 এটা হচ্ছে অ্যান এক্সাম্পল অফ গ্যালভানিক সেল। তাহলে ইলেকট্রোকেমিক্যাল সেল কি বললাম, যে ইলেকট্রোকেমিক্যাল সেল এটা কি, এইটা হচ্ছে দ্য সেল where electrical energy and chemical energy are interconverted, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইটা দু রকমের হয়, একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল, আর একটাকে বলে গ্যালভানিক সেল। আচ্ছা, ইলেকট্রোলাইটিক সেল কি, এটা হচ্ছে দ্য সেল where মানে where chemical reaction takes place, where মানে কোনটা ফল আর কোনটা কারণ এটা বুঝতে হবে, ঠিক আছে, মানে কজ আর রেজাল্ট এইটা বুঝতে হবে। মানে আমার কারেন্ট জেনারেট হচ্ছে, মানে কারেন্ট হচ্ছে কজ, আর তার রেজাল্ট হিসেবে কেমিক্যাল রিয়াকশন তো হচ্ছে, সেটাকে বলে ইলেকট্রোলাইটিক সেল। তাহলে দ্য সেল ওয়্যার কেমিক্যাল রিয়াকশন takes place as a result of current value, as a result of electrical energy, এটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। আর গ্যালভানিক সেল কি, গ্যালভানিক সেল হচ্ছে এই স্পন্টেনিয়াস কেমিক্যাল রিয়াকশন হচ্ছে তার জন্য ইলেকট্রিক্যাল এনার্জি আমরা পাচ্ছি। তাহলে গ্যালভানিক সেল হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি is produced as a result of spontaneous chemical reaction, মানে স্পন্টেনিয়াস কেমিক্যাল রিয়াকশন হতে হবে, সেই জন্যই এই থার্মোডাইনামিক্সটা বোঝা এটাও ইম্পর্টেন্ট। স্পন্টেনিয়াস কেমিক্যাল রিয়াকশন এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে।
আচ্ছা, এবার এই গ্যালভানিক সেলকে আবার দু রকমভাবে ভাগ করা যায়, কেমিক্যাল সেল অ্যান্ড কনসেন্ট্রেশন সেল। তারপরে কনসেন্ট্রেশন সেলকে আবার বিভিন্ন রকমভাবে ভাগ করা যায় নন। এবার সেটা যখন যেদিন আমরা পরের দিন বা তারপরের দিন পড়বো তখন বলে দেবো, মানে এইটার আবার বিভিন্ন মানে ভাগ আছে। এই গ্যালভানিক সেলকে আবার এরকম দুভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে কেমিক্যাল সেল আর হচ্ছে কনসেন্ট্রেশন সেল। তারপরে কেমিক্যাল সেলকে আবার দু রকমভাবে ভাগ করা যায়। তারপরে কনসেন্ট্রেশন সেলকে আবার দু রকমভাবে ভাগ করা যায়, যেখান থেকে ওই মানে মানে আমরা বেসিক্যালি কনসেন্ট্রেশন সেল নিয়েই পড়াশোনা মানে সিলেবাসে পড়তে হবে এইটা, যেখান থেকে এটাকে হচ্ছে মানে ইলেকট্রোলাইটিক, মানে অনেক এটার এখানে না বললেও হয়, যাই হোক মানে ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল আর ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল এইটা। তারপরে ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেলকে আবার দু রকমভাবে ভাগ করা যায়, যে উইথ, আমি আর ওই বাকিগুলো লিখছি না, এখানে জায়গা নেই তো। ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল উইথ ট্রান্সপারেন্স আর ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল উইদাউট ট্রান্সপারেন্স। এটা একই রকমভাবে কেমিক্যাল সেলকে ভাগ করা যায় উইথ ট্রান্সপারেন্স আর এটা হচ্ছে উইদাউট। এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো এরকমভাবে সেল ইলেকট্রোকেমিক্যাল সেলকে বিভিন্ন রকমভাবে ভাগ করা যায়। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, আমি বারবারই বলছি, গ্যালভানিক সেল। এটা হচ্ছে এটা আমরা পড়বো, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো এখানে আবার আমি এখানে ফিরে আসি। তাহলে এখানে কি হচ্ছে, তাহলে আমার ইলেকট্রনটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? ইলেকট্রনটা যাচ্ছে ইলেকট্রন রিচ থেকে ইলেকট্রন ডেফিসিয়েন্টের দিকে। মানে যদি আমার ZnSO4টা যদি ইলেকট্রন রিচ ইলেকট্রোড হয় আর CuSO4টা যদি ইলেকট্রন ডেফিসিয়েন্ট ইলেকট্রোড হয়, তাহলে ইলেকট্রনটা যাবে কোন দিকে? অবশ্যই আমার হচ্ছে মানে জিঙ্ক অ্যানোড থেকে কপার ক্যাথোডের দিকে ইলেকট্রনটা যাবে, মানে বেশি থেকে কমের দিকেই যাবে। আচ্ছা, এবার ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট উল্টো দিকে যায়, ঠিক আছে। তার মানে ইলেকট্রন যাবে হচ্ছে এদিক থেকে এদিকে ইলেকট্রন যাবে, তাহলে ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট ঠিক আছে। ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট, মানে আমি না স্মল আই দিয়ে লিখছি, স্মল আইটা যেখানে কারেন্ট তার উল্টো দিকে যায়, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার তাহলে আমি জাস্ট এখানে একটু লিখে দিই, আমি কোথায় লিখে দেবো, এখানে লিখে দিই যে galvanic cell should above the electron will pass from zinc anode electrode to copper cathode electrode, that is এই জিঙ্ক থেকে কপারের দিকে ইলেকট্রন যাবে, তাহলে দেন কারেন্ট will pass in the opposite direction, will pass in the opposite direction, that is from copper to zinc, এখানে কারেন্ট যাবে, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে এইটাকে বলে গ্যালভানিক সেল। আচ্ছা, এবার যদি আমরা বাইরে থেকে ফোর্স দিই, যদি এরকম করতে পারি, কারেন্টের এটাকে যদি কারেন্টের ডিরেকশনটাকে যদি চেঞ্জ করে দিই, মানে বাইরে থেকে কোনো একটা ফোর্স দিলাম, দিয়ে কারেন্টের ডিরেকশনটাকে যদি চেঞ্জ করে দিই, তাহলে ইলেকট্রনের ডিরেকশনটাও চেঞ্জ হয়ে যাবে,
ঠিক আছে, তাহলে পুরো রিয়াকশানটাই তখন চেঞ্জ হয়ে যাবে। তাহলে তখন জিঙ্ক যেটা অক্সিডেশন হচ্ছিল সে রিডিউসড হবে, আর কপার যে রিডিউস হচ্ছিল সে অক্সিডাইজড হবে, এই ব্যাপারটা হয়ে যাবে। যদি এটা করা যায় তাহলে তাকে বলে রিভার্সেবল গ্যালভানিক সেল। ঠিক আছে, মানে এবং সেই রিভার্সেবল গ্যালভানিক সেলটাকেই বলা হয় ড্যানিয়েল সেল। মানে এই যে এতক্ষণ ধরে যে এক্সাম্পলটা বললাম এটা হচ্ছে একটা ড্যানিয়েল সেলের এক্সাম্পল। মানে ড্যানিয়েল সেলটা ইটসেলফ এই Zn+CuSO4 থেকে ZnSO4Cu, কিন্তু এটাকে যদি আমি জোর করে বা একটা কোনো ফোর্স দিয়ে এর যদি কারেন্টের পজিশান মানে কারেন্টের ডিরেকশানটা যদি চেঞ্জ করে দিই তাহলে পুরো রিয়াকশানটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে ইলেকট্রনের ডিরেকশানটা চেঞ্জ হয়ে যাবে, রিয়াকশানটা পুরো অপোজিট দিকে চলে যাবে, মানে রিয়াকশানটা পুরো উল্টে যাবে। তাহলে এটা করা যায় এই পার্টিকুলার সেলটার ক্ষেত্রে বা রিয়াকশানটার ক্ষেত্রে। এটাকে বলা হয় রিভার্সেবল গ্যালভানিক সেল, এবং রিভার্সেবল গ্যালভানিক সেলের একটা এক্সাম্পল হচ্ছে ড্যানিয়েল সেল। ঠিক আছে, তাহলে কি বললাম? তাহলে এই যে গ্যালভানিক সেল মানে আমি আগে প্রথমে এটা বলেছি না, if we apply an external force to change the direction of the current I of the galvanic cell, then the direction of electron passing will be changed and reverse reaction takes place. This is called the reversible galvanic cell. But the cell is called, this is called the reversible galvanic cell. যেমন যার এক্সাম্পল হচ্ছে ড্যানিয়েল সেল। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তাহলে এই গ্যালভানিক সেলকে আবার দু রকম ভাবে তার মানে ভাগ করা যায়, যে গ্যালভানিক সেল যেটা হচ্ছে রিভার্সেবল গ্যালভানিক সেল, বা যেটাকে বলা হচ্ছে ড্যানিয়েল সেল, যেটা হচ্ছে ড্যানিয়েল সেল। যেমন যেটা উদাহরণ এতক্ষণ ধরে দেখালাম, Zn+CuSO4 থেকে ZnSO4+Cu, এটা হচ্ছে অন দ্য আদার হ্যান্ড আর একটা আছে সেটা হচ্ছে ইরিভার্সেবল গ্যালভানিক সেল, যেটার ক্ষেত্রে হচ্ছে যেমন এরকম একটা এক্সাম্পল, যদি Zn+H2SO4 থাকে, Zn+H2SO4, তাহলে সেখান থেকে তৈরি হয় ZnSO4+H2 গ্যাস, যেটা উড়ে যায় এটা। তাহলে এই পার্টিকুলার কেসে যদি আমার যে H2 গ্যাসটা তৈরি হচ্ছে সেটা তো উড়ে যাচ্ছে, তাহলে সেটা যদি রিয়াকশন মিডিয়ামে নাই থাকে তাহলে আর উল্টো দিকে রিয়াকশনটা হবে কী করে? সেই জন্য এটা হচ্ছে ইরিভার্সেবল গ্যালভানিক সেল। ইরিভার্সেবল গ্যালভানিক সেল কাকে বলে এখানে জাস্ট লিখে দিই, কারণ রিভার্সেবল গ্যালভানিক সেল কাকে বলে তো লিখেছি, যে রিভার্সেবলটা লিখে দিই, যে রিভার্স রিয়াকশন cannot take place। হ্যাঁ, কপার থেকে জিঙ্কে ইলেকট্রন ট্রান্সফার হবে ওই ড্যানিয়েল সেলে থেকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, উল্টে যাবে পুরোটা। তাহলে রিভার্স রিয়াকশন ক্যানট টেক প্লেস when an infinite single current is passed from river
কারেন্ট পাঠালে রিভার্স রিয়াকশন হবে না, এটা হচ্ছে ইরিভার্সিবল গ্যালভানিক। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে এই হচ্ছে ইজ অল অ্যাবাউট দ্য সেল অ্যান্ড সেলের যত রকম ভাগ হয় সেটা। এবার বাকিগুলো নিয়ে আরও পরে ডিটেলে পড়বো, এখন আরও কিছু বেসিক জিনিস বাকি আছে। তাহলে এই হলো। আচ্ছা, এবার যেটা বলছি যে স্পন্টেনিয়াস কেমিক্যাল রিয়াকশান হতে হবে যার ফলে আমরা কারেন্ট পাবো, তাই তো? স্পন্টেনিয়াস কেমিক্যাল রিয়াকশান কীভাবে হয় সেটা তো আমরা জানি। হ্যাঁ, তো সেইগুলোর উপর বেস করে এবারে থার্মোডাইনামিক্সটা বোঝা যায়, মানে এই যে রিভার্সিবল গ্যালভানিক্স হলে থার্মোডাইনামিক্সটা একটু বুঝে নেওয়া যায়। তাহলে থার্মোডাইনামিক্স অফ রিভার্সিবল গ্যালভানিক্স, এইটা ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার এটা কি করে হয় যে দেখো যে মানে এবার আমার থার্মোডাইনামিক্সটা বুঝতে গেলে প্রথমেই যেটা করতে হবে চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি সেটা লিখতে হবে। তো চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি যেটা হয় এই পার্টিকুলার কেসে, যে দেখো আমরা কি জানি, আমরা জানি যে চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি, যখন গিভস ফ্রি এনার্জি আমরা ফিজিক্যাল সিগনিফিকেন্স তোমরা পড়েছিলে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটা কদিন আগেই পড়েছো, তখন সেটা কি জানি, সেটা ডিক্রিজ ইন গিভস ফ্রি এনার্জি ইজ দ্য মেজার অফ নন পিভি ওয়ার্ক অফ দ্য সিস্টেম, তাই তো? তাহলে এখানে যে এই যে মানে এখানে যে আমার ইলেকট্রিক্যাল এনার্জি মানে কেমিক্যাল এনার্জি যে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, তাহলে ইলেকট্রিক্যাল এনার্জিটা কি? এটা তো নন পিভি ওয়ার্ক, এটা নিশ্চয়ই পিভি টাইপ ওয়ার্ক তো না, এটা তো নন পিভি ওয়ার্ক। তার মানে এখানে যে চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি বা স্পন্টেনিয়াস রিয়াকশন হওয়ার জন্য যে ডিক্রিজ ইন গিভস ফ্রি এনার্জি হতে হবে, সেটাই হচ্ছে আমার ইলেকট্রিক্যাল এনার্জির সাথে সমান হবে। এবার ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেলি হয়টা কি? ইলেকট্রিক্যাল এনার্জিটা হয় হচ্ছে এনএফই, এটা হয় ইলেকট্রিক্যাল। যদি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ ইলেকট্রনের চেঞ্জ হয়, মানে এনটা যেখানে গ্রাম ইকুইভ্যালেন্ট বা কতগুলো ইলেকট্রন চেঞ্জ হচ্ছে এইটা, তাহলে তার জন্য মানে বা এন ফ্যারাডে অফ চার্জের যদি মানে আদান প্রদান হয়, তাহলে যে এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিটা প্রডিউস হয় সেটা হচ্ছে এনএফই। তাহলে ডিক্রিজ ইন গিভস ফ্রি এনার্জিটা যেটা নন পিভি ওয়ার্ক সেটা ইকুয়াল হবে ওই ইলেকট্রিক্যাল এনার্জি হুইচ ইজ এনএফই। এইটা হচ্ছে ব্যাপার, বেসিক রিয়াকশন। সেটাকে লিখবো কিভাবে? সেটা হচ্ছে যে রিভার্সিবল গ্যালভানিক সেল ডিক্রিজ ইন গিভস ফ্রি এনার্জি, decrease in Gibbs free energy is a measure of maximum electrical work, মানে ম্যাক্সিমাম ইলেকট্রিক্যাল ওয়ার্ক মানেই সেটা হচ্ছে বেসিক্যালি আমার নন পিভি ওয়ার্ক। নন পিভি ওয়ার্ক, আর এটা তো আমরা জানি যে ডিক্রিজিং গিভস ফ্রি এনার্জি ইজ দ্য মেজার অফ ম্যাক্সিমাম নন পিভি ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, এটা হয়। তাহলে এটার ক্ষেত্রে হবে ডিক্রিজিং গিভস ফ্রি এনার্জি মানে হচ্ছে ডেল্টা জি মাইনাস অফ ডেল্টা জি, যেটা সমান হচ্ছে ওই এন এফ এটার সাথে সমান, যেখানে এই এনটা কি? এনটা হচ্ছে চেঞ্জ ইন ইলেকট্রন, চেঞ্জ ইন ইলেকট্রন যেটাকে ওই গ্রাম ইকুইভ্যালেন্টে আমরা বলতে পারি গ্রাম ইকুইভ্যালেন্ট ইউনিটে, আর এফটা হচ্ছে ফ্যারাডে, এর একটা ভ্যালু আছে, এটা হচ্ছে ফ্যারাডে, আর ইটা হচ্ছে ইলেকট্রিক্যাল মানে ফোর্স, যেটা মানে যে ফোর্সটা আর কি ইলেকট্রোমোটিভ ফোর্স, এটাকে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স অর ইএমএফ, যেখানে ইটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স অর ইএমএফ। তাহলে মাইনাস ডেল্টা জিটা কি করে এসছে? কিন্তু এই ডিক্রিজ ইন গিভস ফ্রি এনার্জিটা বোঝানোর জন্য মাইনাস ডেল্টা, তাহলে তবেই একমাত্র স্পন্টেনিয়াস রিয়াকশনটা হবে, সেই জন্য অর এইটাকেই লেখা হয় যে ডেল্টা জিটা হবে মাইনাস এনএফ, এইটা হতে হবে, এটা হতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার
তাহলে এবার এখান থেকে এবার আমরা কি কি করতে পারি? আচ্ছা, এটা হবে আচ্ছা, ঠিক আছে। এবার আমরা কি জানি? আমরা জানি যে from the fundamental equation of thermodynamics, dg equals to minus sdt plus vdp, এটা হয়। তাহলে এখান থেকে s equals to কি লিখতে পারি? minus del g del t at constant p and v equals to del g del p at constant p, এটা। তাহলে for a finite change delta s equals to হবে minus of delta g delta t at constant p and delta v হবে minus of delta g by delta p at constant p, এটা হবে। তাহলে for the reversible galvanic cell তার মানে আমরা কি লিখতে পারি? for the reversible galvanic cell delta s equals to হচ্ছে minus del t of delta g কি? minus nfe at constant p, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল nf del e del t at constant p delta s, এটা ঠিক আছে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, এটা প্রুফ করতে দেয় পরীক্ষায়, ঠিক আছে। যেখানে এই del e del t at constant p is the temperature coefficient, এটাকে বলা হয় temperature coefficient of the EMF, যার ইউনিটটা হচ্ছে ভোল্ট পার কেলভিন, ঠিক আছে। এটা টেম্পারেচার কোএফিসিয়েন্ট অনেক সময় বার করতে দেয়, নিউমেরিক্যাল প্রবলেম হিসেবেও দেয়, এটা প্রুভও করতে দেয়। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড এই ডেল্টা ভিটা তাহলে কি হবে? এটা হয়ে যাচ্ছে ডেল্টা, এখানে ভুল লিখেছি, ডেল্টা ভিতে কোনো মাইনাস থাকবে না, তাহলে ডেল্টা ভিটা কি হবে? ডেল্টা ভি হবে হচ্ছে del পি অফ ডেল্টা জি, তাহলে মাইনাস এন এফ ই অ্যাট কনস্ট্যান্ট টি, তাহলে এটা হয়ে যাবে তখন মাইনাস এন এফ del ই del পি অ্যাট কনস্ট্যান্ট, এটা হচ্ছে যে ডেল্টা ভি ফর দ্য ইলেকট্রোকেমিক্যাল মানে ফর দ্য গ্যালভানিক, এটা। আচ্ছা, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। আচ্ছা, এটা হবে, ঠিক আছে। এবার দেখা যায় যে ইউজুয়ালি এটা লেখাই যেতে পারে, কিন্তু এখানে দেখা যায় যে ইউজুয়ালি ওই del e del p at constant t মানে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এটা জিরোই হয় জেনারেলি দেখা যায়, তাহলে সেক্ষেত্রে ডেল্টা ভিটা জিরো, এটা জেনারেলি হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার আরো অনেক কিছু দেখানো যেতে পারে, যেমন ধরো আমরা জানি যে delta g equals to delta h minus t delta s, और সেখান থেকে delta h টা হবে, বাবা এখন কি আসছে, সেখান থেকে delta h টা হবে delta g plus t delta s, তাহলে এখান থেকে delta h বার করতে পারি, delta g টা হচ্ছে minus nfe plus t into delta s টা কত বেরিয়েছিল? nf del e del t at constant, তাহলে এটা হয়ে গেল যে মাইনাস nfe প্লাস nft ইন্টু del e del t at constant t, যেটা হচ্ছে ডেল্টা এইচ। এইভাবে চেঞ্জ ইন এনথালপিটা বার করা যেতে পারে। আচ্ছা, এবার এই সব কিছুই স্ট্যান্ডার্ড স্টেটে কি হবে? অ্যাট দ্য স্ট্যান্ডার্ড স্টেট
অ্যাট স্ট্যান্ডার্ড স্টেটে ওই ইটা জাস্ট ই জিরো হয়ে যাবে, মানে স্ট্যান্ডার্ড স্টেটেই ইএমএফ হুইচ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অনলি। মানে জেনারেলি ইলেকট্রোমোটিভ ফোর্স তো টেম্পারেচারের ফাংশন হয়, জেনারেলি সেটাই দেখা যায়, বাকি কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য এফেক্টও দেখা যেতে পারে, কিন্তু যদি স্ট্যান্ডার্ড স্টেটে ইএমএফ হয়, স্ট্যান্ডার্ড স্টেটে ইলেকট্রোমোটিভ ফোর্স, দ্যাট ইজ দ্য অনলি দ্য ফাংশন অফ টেম্পারেচার। তাহলে ডেল্টা জি জিরোটা হচ্ছে তখন হয়ে যাবে মাইনাস এনএফ ই জিরো, যেখানে ই জিরোটাকে বলা হবে স্ট্যান্ডার্ড ইএমএফ বা স্ট্যান্ডার্ড ইলেকট্রোমোটিভ ফোর্স হুইচ ইজ দ্য ফাংশন অফ টেম্পারেচার অনলি। ঠিক আছে এইটা। আর তারপরে যদি এটা এরকম হয়ে যায়, ডেল্টা এস জিরোটা হয়ে যাবে এনএফ ডেল ই জিরো বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। আচ্ছা, তারপরে ডেল্টা এই জিরোটা হয়ে যাবে মাইনাস এনএফ ই জিরো প্লাস এনএফ টি ডেল ই জিরো ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এগুলো হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, একই রকমভাবে এই সবগুলো থেকে গিভস হেলমস রিলেশন যেগুলো আমরা পড়েছিলাম সেগুলো সব মানে ইলেকট্রোমোটিভ ফোর্সের জন্য সত্যি হবে, সবগুলোকেই প্রমাণ করা যায়, তাহলে এগুলো পরীক্ষায় দেয়, সেই জন্য একবার পড়ে রাখাটা দরকার। ঠিক আছে, তাহলে এরপরে হচ্ছে গিভস হেলমস রিলেশন। গিভস হেলমস রিলেশন সেগুলো কেমন হয় সেটা হচ্ছে আমরা জানি যে ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা এইচ প্লাস টি ইন্টু ডেল অফ ডেল্টা জি বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট, এটা হয়। আর তাছাড়া আরও হয় হচ্ছে ডি অফ ডেল অফ ডেল্টা জি বাই টি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এইটা ইকুয়ালস টু হয় হচ্ছে মাইনাস অফ delta h by t square and del of delta g by t by del of 1 by t at constant p, সেটা equals to হয় delta h। এগুলো হয় জানি। তাহলে একই রকমভাবে ইন টার্মস অফ ইলেকট্রোমোটিভ ফোর্স এগুলো সব প্রমাণ করা, এগুলো সব দেখানো যায়। কীভাবে? যে এখান থেকে যদি দেখি তাহলে এটা হয়ে যাবে ওই তোমার এখান থেকে, মানে এটা তো যেমন হবে আর কি, যে ডেল্টা জিটা হচ্ছে, মানে এটা আসলে লেখার অতটা দরকার নেই, যে ডেল্টা জি ওই মাইনাস এনএফ এদিকেও হবে, ওদিকেও আবার মাইনাস এনএফ হবে, এটা লেখার দরকার নেই, বাকি ইকুয়েশনগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট নেই, বাকিগুলো বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলোই আসে। তাহলে এটা কি, যে এখান থেকে আর কি এটা হচ্ছে ডেল অফ, এটা কি হবে মাইনাস NFE by T by del T at constant P, এটা কি হবে তাহলে? এটা হবে, এটা হচ্ছে বেসিক্যালি হওয়া উচিত মাইনাস ডেল্টা এইচ বাই টি স্কোয়ার, এটা আছে। এবার বাড়ির থেকে কি বেরিয়ে আসলো, মাইনাস মাইনাস কেটে গেল, বাড়ির থেকে তাহলে বেরিয়ে আসলো ডেল অফ ই বাই টি বাই ডেল টি at constant p equals to minus minus কেটে গেল delta h by n t square, এটা হয়ে গেল। এটা একটা রিলেশন। তাহলে এটাই যদি এক স্ট্যান্ডার্ড স্টেটে হয়ে যায় কি হবে, এটাই এক স্ট্যান্ডার্ড স্টেট del of E0 by t by del t at constant p, সেটা হয়ে যাবে ডেল্টা h0 বাই nf স্কয়ার, এটা হয়ে যাবে। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড পরের রিঅ্যাকশনকে যদি দেখি, অন দ্য আগেন এই পরেরটার ক্ষেত্রে যদি দেখি ডেল অফ মাইনাস nf e বাই t বাই ডেল অফ 1 বাই t, এইটার অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ইকুয়ালস টু ডেল্টা এইচ, এটা। তাহলে এখান থেকে জাস্ট একটা মাইনাস বেরিয়ে আসবে, তাহলে ডেল অফ ই বাই টি বাই ডেল অফ 1 বাই টি
at constant pressure equals to minus তোমার হচ্ছে এটা হয়ে যাবে যে মাইনাস ডেল্টা এইচ বাই এন এফ, উপরের এন এফটা নিচে চলে আসবে এটা। তাহলে এটাই এক স্ট্যান্ডার্ড স্টেট। ডেল অফ T0 by T by del of 1 by T at constant pressure হয়ে যাবে minus delta H0 by NF। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ইটস অল অ্যাবাউট দ্য থার্মোডাইনামিক্স অফ দ্য গ্যালভানিক রিভার্সেবল গ্যালভানিক্স। আচ্ছা, এরপরে ভীষণ ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন যেটার উপরে পুরো রেডক্স রিয়াকশন দাঁড়িয়ে আছে, সেইটা দেখা যায়। এটাকে বলে নার্স্ট ইকুয়েশন। আচ্ছা, নার্স্ট ইকুয়েশন কিভাবে করবো? তাহলে ধরো কনসিডার রেডক্স রিয়াকশন, প্রথমে একটা অক্সিডেশন বা রিডাকশন রিয়াকশন। কনসিডার এ রিডাকশন রিয়াকশন কনসিডার করছি। তাহলে এম ধরো এন প্লাস আছে, প্লাস এমটা ইলেকট্রন নিয়ে ও হচ্ছে এম তৈরি করছে। তাহলে এইটার জন্য আমরা ভ্যান্ট অফ রিয়াকশন আইসোথর্ম কি লিখতে পারি? ভ্যান্ট অফ রিয়াকশন আইসোথর্ম এটা কি লিখতে পারি? যে ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা জি0 প্লাস আরটি এলএন অ্যাক্টিভিটি অফ প্রোডাক্ট বাই অ্যাক্টিভিটি অফ রিয়াক্ট্যান্ট, মানে এটা লিখতে পারি। তাহলে এইখানে এবার এইখানে এটাকেই আমি ধরো বলছি ইন দিস কেস বা ইন আওয়ার কেস এটা হয়ে যাবে জাস্ট ডেল্টা জি ফর রিডাকশন রিয়াকশন equals to delta G0 for reduction reaction plus RT-ln। এই যে এই এমটা কি? এমটা তো রিডিউসড ফর্ম, তাহলে অ্যাক্টিভিটি অফ রিডিউসড ফর্ম বাই এটা এম এন প্লাস হচ্ছে অ্যাক্টিভিটি অফ অক্সিডাইজড ফর্ম। এটা যেটা হবে এটা। আচ্ছা, তাহলে এবার এইখানে এইটা বসাই মাইনাস এন এফ ই equals to মানে E, আমি এটা E for reduction মানে EMF for the reduction reaction, এটা equals to minus NFE0 reduction plus RT-ln ওই activity of reduced form by activity of oxidized form, এটা হলো। আচ্ছা, এবার দুদিক থেকে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল আর এল দিয়ে ভাগ এনএফ দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা হয়ে গেল ই রিডাকশন ইকুয়ালস টু ই0 রিডাকশন মাইনাস আরটি বাই এনএফ এলএন অ্যাক্টিভিটি অফ রিডাকশন বাই অ্যাক্টিভিটি অফ অক্সিডেশন, এটা হয়ে যাবে। আচ্ছা, এটাকে আমি হচ্ছে আরেকটু ঠিক করে লিখতে পারি, সেটা হচ্ছে ই রিডাকশন ইকুয়ালস টু ই0 রিডাকশন প্লাস আরটি বাই এনএফ করে দিলাম, করে এলএন এটা হয়ে গেল এ অফ অক্সিডেশন বাই অ্যাক্টিভিটি অফ রিডাকশন, এইটা করে দিতে পারি। তাহলে এইটা হলো আমার নার্স্ট ইকুয়েশন ফর দ্য রিডাকশন রিয়াকশন। মানে এটাকে হয়তো আরো সিম্পলিফাই করা যায়, সেটা আসছে। তাহলে যেখানে এই রিডাকশনটাকে বলা হয় রিডাকশন পোটেনশিয়াল এটা, আর E0 রিডাকশনটাকে বলা হয় স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এটা হচ্ছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে রিডাকশন রিয়াকশনের জন্য নার্স্ট ইকুয়েশন। তাহলে এবার অক্সিডেশন, তাহলে কি আমি অক্সিডেশন রিয়াকশন আর রিডাকশন রিয়াকশনের জন্য আলাদা আলাদা করে লিখবো? তাহলে অক্সিডেশন রিয়াকশনের জন্য কি হয় তাহলে দেখা যাবে। কনসিডার অ্যান অক্সিডেশন রিয়াকশন, জাস্ট উল্টোটাই কনসিডার করছি, জাস্ট উল্টো রিয়াকশন।
কারণ কি, কারণ একটা রিয়াকশানে অক্সিডেশন আর রিডাকশন সাইমালটেনিয়াসলি ঘটে, সেটাই তো জেনে এসেছি। তাহলে জাস্ট উল্টো রিয়াকশনটা কনসিডার করছি। তাহলে এম থেকে এম এন প্লাস প্লাস এন রিয়াকশন হচ্ছে। তাহলে এইটার জন্য ভ্যান ডর রিয়াকশন আইসোথার্ম কেমন দেখতে হবে তুমি নিজেরাই করতে পারবে। এটা কেমন দেখতে হবে, যে এটা হবে হচ্ছে ডেল্টা জি অফ মানে অক্সিডেশন ফর ডেল্টা জি জিরো অক্সিডেশন প্লাস আর টি এন এন activity of m n plus by activity of m, এটা হবে। তাহলে এবার এখান থেকে এটা মানে মাইনাস এন এফ ই অক্সিডেশন ইকুয়ালস টু মাইনাস এন এফ ই জিরো অক্সিডেশন প্লাস আর টি এল এন ওই এ অফ এম এন প্লাস বাই অ্যাক্টিভিটি অফ এম, এটা হবে। আচ্ছা, এবার এখানে ওই মাইনাস এন এর কেটে দিই দিক থেকে, তাহলে আলটিমেটলি আমার আর ওই গুণ টুন যা করার করে দিই, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে ই অক্সিডেশন ইকুয়ালস টু ই জিরো অক্সিডেশন মাইনাস আর টি বাই এন এফ এল এন এ অফ, আচ্ছা এটাও চেঞ্জ করে দিই, অক্সিডাইজড ফর্ম বাই এ অফ রিডিউসড ফর্ম, এটা হয়ে গেল, তাই তো? এটা তাহলে এইটাকে, হ্যাঁ মানে এটাকে আমি এইভাবে উপরেও এখানে অক্সিডাইজ ফর্মে যদি রেখেছিলাম, এটাকে আমি এইভাবে রেখেছি, এরকম একটা হয়ে গেল। আচ্ছা দেখো এবার কি, এবার তাহলে তোমার এই যে রিডাকশন রিয়াকশন যেটাকে আমি বলছি 1 নম্বর রিয়াকশন, আর এটাকে আমি বলছি 2 নম্বর রিয়াকশন। তাহলে এই দুটো রিয়াকশনটা কি, এই দুটো রিয়াকশন তো জাস্ট অপোজিট রিয়াকশন, একে অপরের অপোজিট রিয়াকশন বা রিভার্স রিয়াকশন। এবার গিভস ফ্রি এনার্জিটা কী হবে, তাহলে টোটাল যে রিয়াকশন যদি দেখি, তাহলে টোটাল চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি বা হচ্ছে বা দুটো রিয়াকশনের জন্য যে আলাদা আলাদা করে চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি, সেটা কী হওয়া উচিত, সেটা জাস্ট অপোজিট হওয়া উচিত, কারণ গিভস ফ্রি এনার্জি তো স্টেট প্রপার্টি, এটা স্টেট ফাংশন। তাহলে স্টেট ফাংশন হলে জাস্ট যদি অপোজিট হয়ে যায়, তাহলে আমার গিভস ফ্রি এনার্জিটা মানে এই মানে 1 নম্বর রিয়াকশনের জন্য যা গিভস ফ্রি এনার্জি, 2 নম্বরের জন্য গিভস ফ্রি এনার্জি জাস্ট উল্টে যাবে, মানে সেম বাট অপোজিট ইন সাইন, কারণ গিভস ফ্রি এনার্জি হচ্ছে স্টেট ফাংশন। তাহলে রিয়াকশন 1 and 2 are opposite or reverse reaction, hence delta g x equals to এটা হয়ে যাবে, তাহলে or মাইনাস এন এফ ই অফ হয়ে যাবে মাইনাস অফ মাইনাস এন এফ ই রিডাকশন। তার কারণ কি, কারণ গিভস ফ্রি এনার্জি, মানে এখানে যে লিখে দিই, কারণ হচ্ছে গিভস ফ্রি এনার্জি ইজ এ স্টেট ফাংশন, সেই জন্য এটা হবে। তাহলে এরকম, তাহলে এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে ই অফ অক্সিডেশন ইকুয়ালস টু মাইনাস অফ ই অফ রিডাকশন ফর এ পার্টিকুলার রিয়াকশন, মানে একই রিয়াকশন যদি করি, একই রিয়াকশনের অক্সিডেশন এবং তার অপোজিট রিডাকশন যেটা হচ্ছে, সেটা জাস্ট অপোজিট ইন সাইড, সেম বাট অপোজিট ইন সাইড, এটা হয়ে গেল। তাহলে সেটা যদি হয়, তাহলে এই ওপরের যে দুটো ইকুয়েশন, মানে এই যে 3 নম্বর ইকুয়েশন আর হচ্ছে এই 4 নম্বর ইকুয়েশন, এটাকে কি লিখতে পারি, যে কোনো একটা ফর্মে লিখতে পারি। মানে আমি যদি এই অক্সিডেশনটাই রিডাকশন লিখে দিই, তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস অফ ই রিডাকশন ইকুয়ালস টু মাইনাস অফ ই জিরো রিডাকশন, মাইনাস বাকি যে পার্টটা আছে মাইনাসগুলো তুলে দিলেই ওটা হয়ে যাবে ই রিডাকশন ইকুয়ালস টু ই জিরো রিডাকশন প্লাস আর টি বাই এন এফ বলে বাকি পার্টটা, তাহলে এক্স্যাক্টলি সেম ইকুয়েশন পেয়ে গেলাম। তার মানে যে কোনো রিডাক্স রিয়াকশনের ক্ষেত্রে আর আমাকে ওই অক্সিডেশন রিডাকশন আলাদা করে লিখতে হবে না, আমি যে কোনো কিছুই রিডাকশানের ফর্মে লিখবো, মানে 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 রিডাকশন পোটেনশিয়ালের ফর্মে লিখবো। এবার কথাটা হচ্ছে, কেন আমি রিডাকশন পোটেনশিয়ালের ফর্মে লিখবো, কেন অক্সিডেশনের ফর্মে লিখবো না, লিখতেই পারে অক্সিডেশনের ফর্মে, কিন্তু রিডাকশন পোটেনশিয়ালের ফর্মে করলে সুবিধা হয় কি, কারণ আমরা কিছুক্ষণ পরে আজকে বা নেক্সট ক্লাসেই হয়তো পড়বো ওই তোমার কী বলে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, যেখানে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ হচ্ছে একটা সিরিজ যে কিন্তু সমস্ত মানে স্পিসিসের আর কি পিরিয়ডিক টেবিল অনুযায়ী সব মেটাল বা নন মেটাল আর কি যেগুলোর, সেগুলোর ওই
স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু লেখা আছে, মানে এক্সপেরিমেন্টাল ভ্যালুটা লেখা মানে থাকে আর ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, এবং সেই রিডাকশন পোটেনশিয়ালের দিকে তাকিয়ে, ভ্যালুর দিকে তাকিয়ে বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজে সেই মেটাল বা ওই পার্টিকুলার স্পিসিসের অবস্থানটা বুঝে, মানে অবস্থানটার দিকে তাকিয়ে পরিষ্কার বোঝা যায় যে কোনটা রিডিউসড হবে, কোনটা অক্সিডাইজড হবে, কার রিডিউসিং পাওয়ার বেশি, কার অক্সিডাইজিং পাওয়ার বেশি, অ্যান্ড সো অন। সেই জন্য জেনারেলি লোকে রিডাকশন পোটেনশিয়ালের টার্মেই সব কিছু লিখতে, বা তুমি অক্সিডেশন টার্মে লিখতেই পারো। তাহলে সেক্ষেত্রে তুমি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে যে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল পাবে কোনো একটা পার্টিকুলার স্পিসিসের, যদি অক্সিডেশনের টার্মে লাস্ট ইকুয়েশনটা লেখো, তাহলে তখন ওটার নেগেটিভ সাইন, তখন যেটা পাচ্ছ সেটার মাইনাস করে নিতে হবে, মাইনাস করে নিয়ে ইউজ করতে হবে। এটা হচ্ছে ব্যাপার, আর কিছু না। তাহলে তাহলে এবং অ্যান্ড জিরো অক্সিডেশন ইজ অলসো জিরো রিডাকশন, মানে স্ট্যান্ডার্ড স্টেটের জন্য ইকুয়ালি সত্যি হবে। তাহলে দেন ইকুয়েশনস কি যেন হলো 3 and 4 ক্যান বি রিটেন অ্যাজ, মানে 3 তো নয়, মানে 4, ইকুয়েশন 4 বলবি, ইকুয়েশন 4 ক্যান বি রিটেন অ্যাজ, এই মানে ওইটা তোমার হয়ে যাবে তখন ওই মানে, আর আমি অত মাইনাস টাইনাস দিয়ে লিখছি না, এটা হয়ে যাবে ই রিডাকশন, জিরো রিডাকশন, তার জন্য এটা হয়ে যাবে প্লাস RT বাই LN, LN এইটা, এটা হয়ে যাবে। এইটা হয়ে যাবে এটা। আচ্ছা, তাহলে দেখো সেম হয়ে গেল। তাহলে এটাকেই আমরা ওই মানে, তার মানে সেক্ষেত্রে ওই মানে এটাকে যদি 5 নম্বর ইকুয়েশন বলি, দেন ইকুয়েশন 3 and 5 can be combinedly written as E equals to E0 plus RT by NF, ln activity of oxidation by activity of reduction। মানে এটাকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু রিডাকশন পোটেনশিয়াল, এটা মাথায় রাখতে হবে। তাহলে where E, এটা হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল, রিডাকশন পোটেনশিয়াল, and E0 টা হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, এটা হবে। তাহলে এই দিস ইকুয়েশন নার্স ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা, এইবার এইখানে এটাকে আরেকটু এইভাবে লেখা যায়, মানে হচ্ছে 6 নম্বর ইকুয়েশন, ইকুয়েশন 6 can also be written as E equals to E0 plus, এটাকে যদি log এ লিখে ফেলি, log দিয়ে 2.303 RT by NF log to the base 10 activity of oxidized form by activity of reduction, মানে রিডিউস ফর্ম। তাহলে এইটাকে আবার লেখা যায় এরকম ভাবে যে E0 প্লাস 2.303 আর ইন্টু, এটাকে আমি করে দিলাম 298 কেলভিন বাই এফ, এটা করে দিলাম ইন্টু 298 কেলভিন দিয়ে গুণ করেছি, মানে একটু 298 কেলভিন দিয়ে ভাগ করে দিতে হবে, টি ইজ দ্য ইউনিট অফ কেলভিন বাই 298 কেলভিন, তার সাথে একটা 1/n আছে, এইটা log to the base 10 activity of oxidized form by activity of reduced form, এটা হবে। তাহলে এবার এখান থেকে এইটার ভ্যালু যদি দেখি, 2.303 ইন্টু আর এর ভ্যালু হবে হচ্ছে, মানে 2.303 আর 298 কেলভিন বাই এফ, এটা
যেটা হয় হচ্ছে 2.303 ইন্টু 8.314 জুল পার কেলভিন পার মোল ইন্টু 298 কেলভিন বাই এফ এর ভ্যালুটা হচ্ছে 96,500, মানে এটা 500 না লিখে এটা এক্স্যাক্টলি ভ্যালুটি লিখি 96,400 85.33 কুলম্ব পার মোল এটা হয়। তাহলে সেটা যদি হয় তাহলে এই যে এখানে একটা হ্যাঁ ঠিক আছে পার মোল হয়, আর এই পার মোল কেটে গেল, কেলভিন কেটে গেল, জুল পার কুলম্ব সেটাই হচ্ছে ভোল্ট। এটার ভ্যালু আসে 0.0591 ভোল্ট ভ্যালু আসে। তাহলে দেন আমরা লিখতে পারি যে E ইকুয়ালস টু E0 প্লাস 0.0591 বাই N into T by 298 Kelvin into log to the base 10 activity of oxidized by এটা হয়ে যাবে, এইটা হয় জেনারেলি। ঠিক আছে, আর যদি টিটা আর when T equals to যদি 290 মানে রিঅ্যাকশন টেম্পারেচারটা যদি 298 কেলভিন হয় তাহলে সেক্ষেত্রে ইটা হয়ে যাবে E0 প্লাস 0.0591 বাই N log to the base 10 activity of oxidized by activity of Kelvin, এটা হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আচ্ছা এবার এই যে ইগুলো আসলো এগুলো সব হাফ সেলের জন্য, মানে হাফ সেল বা যে কোনো সেলের জন্য, মানে ফুল সেলের জন্য করা যায়, কিন্তু এইভাবে লেখা যায়। কিন্তু ক্যাথোড অ্যানোডের সাথে রিলেশনটা এটাকে আরেকটু ভালো করে দেখা যায়, তার জন্য একটা হাফ সেল নিচ্ছি। Consider a half cell reaction Zn plus US উপর থেকে Zn এর উপর প্লাস এবার ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে অ্যানোড হাফ সেল রিঅ্যাকশনের ক্ষেত্রে তাহলে এটার ক্ষেত্রে মানে এই পার্টিকুলার আচ্ছা এটা হলো কনসিডার এটা তো হাফ করতে হবে, ফুল রিঅ্যাকশন এটা ফুল করে দিই আর এটাকে নাড়াতে। তাহলে এখান থেকে এর অ্যানোড হাফ সেল কি যে অ্যানোড হাফ সেল হচ্ছে ZnS থেকে Zn2 প্লাস প্লাস Bk প্লাস। তাহলে এর জন্য যদি গিভস ফ্রি এনার্জি আমি বলি, এটা তো অক্সিডেশন হচ্ছে, তাহলে ZnOx অক্সিডেশন, আর সেক্ষেত্রে এটাকে আমি বলছি ই অ্যানোড বলছি এইভাবে, এটা তো অ্যানোড, সেজন্য ই অ্যানোডটা হবে হচ্ছে E0 অ্যানোড প্লাস 0.0591 বাই এনটা হচ্ছে এখানে দুটো ইলেকট্রনের চেঞ্জ হচ্ছে ইন্টু টি বাই 298 কেলভিন log to the base 10 activity of Zn2 plus by activity of Zn solid, এটা হবে। On the other hand cathode half cell এর ক্ষেত্রে কি হবে, cathode half cell হচ্ছে Cu2 plus প্লাস দুটো ইলেকট্রন নিয়ে Cu সলিড তৈরি করছে, তাহলে এটা হচ্ছে কি Zn2 plus aqueous, এটা Cu2 plus aqueous এটা হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এর যদি ডেল্টা জি রিডাকশন হয় চেঞ্জিং গিভস ফ্রি এনার্জি, তাহলে এইটা হবে হচ্ছে ক্যাথোড ইকুয়ালস টু E0 ক্যাথোড প্লাস 0.0591 বাই 2 T by 298 Kelvin
log double stem activity of CO2 plus by activity of C এটা হবে। তাহলে টোটাল চেঞ্জ ইন গিভস এনার্জিটা কি হবে? টোটাল চেঞ্জ ইন গিভস এনার্জি ফর দ্য রিয়াকশন সেটা হচ্ছে ডেল্টা জিটা ইকুয়ালস টু ডেল্টা জি অক্সিডেশন প্লাস ডেল্টা জি রিডাকশন। এটা তাহলে এইটা কি? এটা হচ্ছে NF-E সেল মানে ফুলের জন্য, ফুল সেলের জন্য, আর এইটা হচ্ছে -E অক্সিডেশন আর -NF-E রিডাকশন। তাহলে এখান থেকে যদি মাইনাস উঠে যায় তাহলে মানে মাইনাস আর এন এগুলো যদি সব চলে যায় তাহলে এটা হয়ে যাচ্ছে সেলটা হয়ে যাচ্ছে ই অক্সিডেশন প্লাস ই রিডাকশন প্লাস হয়ে যাবে। আচ্ছা, অক্সিডেশন মানেটা কি? অক্সিডেশন মানে হচ্ছে অ্যানোড, মানে অক্সিডেশন মানে যেখানে অ্যানোড হচ্ছে এটা। তাহলে এটা বেসিক্যালি, তাহলে এইটাকে আমরা এরকমভাবে লিখতে পারি। তাহলে এবার অক্সিডেশন আমার হচ্ছেটা কি? অক্সিডেশন মানে অ্যানোডে আমার হচ্ছেটা কি? অ্যানোডে গিয়ে তো অ্যানোডে অ্যানায়ন যায়, অ্যানোডে অ্যানায়ন গিয়ে ইলেকট্রনটা ছেড়ে দেয়, তাই তো? তার মানে অ্যানোডে অ্যানায়নটা গিয়ে ইলেকট্রনটা ছেড়ে দেয়। তাহলে এইখানটাকে আমি এরকমভাবে লিখতে পারি যেটা -E অফ অ্যানোড প্লাস রিডাকশন মানে হচ্ছে E অফ ক্যাথোড। মানে কি? মানে দেখো আমি এই যে এখানে যেটা আমি ই অ্যানোড বলে যেটা লিখেছিলাম, মানে এইখানে যে আমি ই অ্যানোড বলে যেটা লিখেছি সেটা তো আমার রিডাকশন পোটেনশিয়াল। মানে আমি তো বলেছিলাম আমি যাই করি না কেন আমি লিখছি মানে আর রিডাকশন অক্সিডেশন বলে লিখতে হবে না, বাট আমাকে মাথায় রাখতে হবে আমি কিন্তু রিডাকশন পোটেনশিয়ালের টার্মসে লিখছি। তাহলে যখন আমার অক্সিডেশন পোটেনশিয়ালটা দরকার হবে তখন মাইনাস অফ দ্যাট করতে হবে, তাহলে মাইনাস অফ ই অ্যানোড করতে হবে। মানে এইখানে ই অ্যানোড লিখেছি বাট আমার মাথায় আছে এখানে অক্সিডেশন হচ্ছে, আমি অক্সিডেশন রিয়াকশনের জন্যই লাস্ট ইকুয়েশন লিখেছি কিন্তু আমার মাথায় আছে এটা কিন্তু আমি রিডাকশন পোটেনশিয়াল দিয়ে লিখছি, কারণ আমরা দেখে এসেছি যে কোনো একটা ফর্মে লিখলেই হবে। কিন্তু যখন আমি ই অক্সিডেশন লিখছি যেটা আমার অক্সিডেশন পোটেনশিয়ালটা ইউজ করতে হবে, তাহলে মাইনাস অফ ই অ্যানোড করে দেবো, কারণ আমি তাকে দেখে এসেছি যে ই অক্সিডেশন হচ্ছে মাইনাস অফ ই রিডাকশন এটা। তাহলে আমার ই সেলটা কি হয়ে যাবে? হ্যাঁ, ক্যাথোড অক্সিডের ওখানে লগ বেস টেনে অ্যাক্টিভিটি অফ সিইউ মানে সলিডটা উপরে না না না, প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট তো নয় এটা, এটা হচ্ছে এই যে এইটা এই ওপরের ইকুয়েশনটা, এইটার দিকে তাকাও। এটা কত নম্বর ইকুয়েশন তারাও লিখে আসি, এটা 7 নম্বর ইকুয়েশন যদি বলো এই ইকুয়েশনের দিকে তাকাও। প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট নয় এটা, প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট প্রথম থেকে করেছিলাম, করে আলটিমেটলি দেখে নিয়েছি যে মানে সব ডিরাইভ ডেরিভেশন করে দেখে নিয়েছি যেটা সবসময় হবে ওপরে অক্সিডাইজ ফর্ম নিচে রিডিউস ফর্ম, প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট নয় এটা, ঠিক আছে? এই 7 নম্বর ইকুয়েশনটা 7 নম্বর ইকুয়েশনটা তো ওভারঅল যে দুটো হাফসের ছুটে যে ইকুয়েশন পেল সেটা ওভারঅল না 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 তা তো না, তা কোথায় বলেছি? দুটো আলাদা আলাদা করেই তো বললাম, ওভারঅলের জন্য তো না, একটা একটা হাফ সেলই তো কনসিডার করেছি। এই যে প্রথমে একটা রিয়াকশন বলেছি সেখান থেকে ইকুয়েশন 3 পেয়েছি, তারপরে আবার অক্সিডেশন রিয়াকশন বলেছি ওই সেমটারই যে অপোজিং রিয়াকশন বলেছি অক্সিডেশন, তার জন্য 4 নম্বর ইকুয়েশন পেয়েছি। এইবার ওই এবার দেখিয়েছি যে আমি যদি এই অক্সিডেশন আর রিয়াকশনের যে পোটেনশিয়াল তাদের মধ্যে রিলেশনটা হচ্ছে এইটা, মানে এটাকে ধরো আমি 9 নম্বর ইকুয়েশন বললাম, আমি এটা দেখিয়েছি। মানে যদি এই রিলেশনটা হয় তাহলে আমি 4 নম্বর ইকুয়েশনটাকে এরকমভাবে লিখতে পারি, এইটা হচ্ছে ব্যাপার। 4 নম্বর ইকুয়েশনটা তাহলে তো 4 নম্বর ইকুয়েশনটা তো ওই আগের যে রিঅ্যাকশনটা ওই ইকুয়েশনটা রিভার্স হলো, তাহলে তো এটার ক্ষেত্রে মানে এখানে মাইনাস কনসিডার করে তাহলে তো পুরোটা লিখতে চলে যাবে। হ্যাঁ, মাইনাস কনসিডার করলে হবে, তুমি আমি তো মাইনাস দিয়ে লিখিনি, আমি তো প্লাস দিয়ে লিখেছি। মাইনাস কনসিডার করলে তুমি ওপরে রিডিউস ফর্ম নিচে অক্সিডাইজ ফর্ম লিখতে পারো, বাট আমি তো প্লাস দিয়ে লিখেছি, মানে এটাই কনভেনশন, মানে মনে রাখা। হ্যাঁ, রিডাকশন ফর্মে নেব
তাই তো? মানে রিডাকশন পোটেনশিয়ালটাই মানে সবসময় মাথায় রাখবে যে নাস্ট ইকুয়েশন আমরা লিখছি, যেখানে ই বা E0 লিখছি সেটা কিন্তু রিডাকশন পোটেনশিয়াল। মানে তুমি অক্সিডেশন রিয়াকশনের জন্য লিখছো, কিন্তু তুমি লিখছো ইন টার্মস অফ রিডাকশন পোটেনশিয়াল। আর সবসময় অক্সিডাইজ ফর্মটা ওপরে থাকবে আর নিউজ ফর্মটা নিচে থাকবে। মানে এই লগের সাথে যে পার্টটা থাকবে বা ইলেনের সাথে যে পার্টটা থাকবে নিউমেরিক্যাল প্রবলেমের জন্য সব সময় অক্সিডাইজ ফর্ম বাই রিডিউস ফর্ম। এবার তুমি রিডিউস বাই অক্সিডাইজ যদি করো তাহলে তোমার সামনে মাইনাস দিতে হবে। এবার সবসময় মনে রাখবে যে পুরোটা প্লাসে আছে এবং প্লাসে থাকার জন্যই ওপরে অক্সিডাইজ নিচে রিডিউস, তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে। বুঝেছো? এটা হচ্ছে ব্যাপার। তাহলে ই সেলটা এখন কি হয়ে গেল? ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, এটা হয়ে গেল। তাহলে দেখো যে ই ক্যাথোড, তাহলে ই সেলটা সবসময় ক্যাথোড মাইনাস অ্যানোড হবে। এবার ক্যাথোডের জন্য তুমি নাস্ট ইকুয়েশন লিখতে পারো, অ্যানোডের জন্য নাস্ট ইকুয়েশন লিখতে পারো। তাহলে এবার যদি তাহলে সেই দুটো নাস্ট ইকুয়েশনকে যদি মাইনাস করো তাহলে সেখান থেকে তুমি টোটাল সেলের জন্য নাস্ট ইকুয়েশন পেয়ে যাবে, টোটাল সেলের জন্য ইএমএফ পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে ই সেলটা হচ্ছে ক্যাথোড মাইনাস অ্যানোড অলওয়েজ। মানে এটাকে এরকমভাবে মনে রাখবে, এটা পরের ক্লাসে অ্যাকচুয়ালি বলবো, মনে রাখবে। দেখবে যে আমরা যখন সেল রিপ্রেজেন্ট করবো না, সবসময় ডান দিকে ক্যাথোড থাকবে, সবসময় ডান দিকে ক্যাথোড থাকবে, বাঁ দিকে অ্যানোড থাকবে। তাহলে ডান দিকে যদি ক্যাথোড আর বাঁ দিকে যদি অ্যানোড থাকে, তার মানে অ্যাজ ইফ যেন একটা কেমিক্যাল রিয়াকশন যার রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টের মতো ভাবো। বাঁ দিকে রিয়াক্ট্যান্ট থাকে, ডান দিকে প্রোডাক্ট থাকে, তাহলে টোটাল চেঞ্জ অফ এনি প্রপার্টি আমরা কি বলি? প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট। তাহলে সেই জন্য ক্যাথোড মাইনাস অ্যানোড, এইভাবে মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে? হ্যাঁ, কোনটা বলো তো? এই এই উপরের ইকুয়েশনে না, এইটাকে এই আচ্ছা এইখানে এই যে আমি যেখানে পেন রেখেছি এখানে, হ্যাঁ না না তা কেন হবে? দেখো তোমরা বলাচ্ছ, দেখো এই যে দেখো ইকুয়েশন 7, ইকুয়েশন 7 ইজ দ্য ফাইনাল ইকুয়েশন, যেটা ওই অক্সিডেশন হোক রিডাকশন হোক যাই হোক সব কিছু করে আমরা পৌঁছে গেছি 7 ইকুয়েশনে। দিস ইজ দ্য ফাইনাল লাস্ট ইকুয়েশন। ঠিক আছে? সেটা অক্সিডেশন রিয়াকশন হোক তার জন্য তুমি লিখবে, রিডাকশন রিয়াকশন হোক তার জন্য তুমি লিখবে। কিন্তু তোমাকে মনে রাখতে হবে, তুমি যদি অক্সিডেশন রিয়াকশনের জন্য যখন এই ফাইনাল ইকুয়েশনটা লিখছো, সেখানে ই বা E0টা হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল, এইটা মাথায় রাখতে হবে। তাহলে এবার যদি তোমাকে অক্সিডেশন পোটেনশিয়াল তোমার দেওয়া থাকে ওই পার্টিকুলার অক্সিডেশন রিয়াকশনের জন্য, তাহলে মাইনাস অফ দ্যাট ভ্যালুটা তোমাকে ইউজ করতে হবে। সেগুলো আস্তে আস্তে পরে বুঝতে পারবে। কিন্তু কথাটা হচ্ছে তুমি যদি শুধু অক্সিডেশন রিয়াকশন মানে কনসিডার করো, তার জন্য নাস্ট ইকুয়েশন কী হয় আমরা দেখে নিয়েছি। শুধু রিডাকশন রিয়াকশন যদি কনসিডার করি তার জন্য নাস্ট ইকুয়েশন কী হয় দেখে নিয়েছি। এবার দেয়ার ইজ এ রিলেশন, যেখানে দেখা যাচ্ছে যে এই যে ই অক্সিডেশনটা ই রিডাকশনের সাথে ইকুয়াল বাট অপোজিট সাইন হয়। তাহলে সেই জন্য যদি অক্সিডেশন বা রিডাকশন যে কোনো একটা রিয়াকশনকে নিয়ে এই ইকুয়েশনটা এই রিলেশনটা ইউজ করি, তাহলে অটোমেটিক্যালি দুটো একই জায়গায় চলে আসছে। এবার তুমি অক্সিডেশনের ফর্মেও লিখতে পারতে, তুমি রিডাকশনের ফর্মেও লিখতে পারতে, কনভেনশনালি লোকে রিডাকশনের ফর্মে লিখবে। এবার এইটা হচ্ছে ফাইনাল ইকুয়েশন। এবার তুমি ক্যাথোড অ্যানোড, কোথায় গেল? 7 নম্বর ইকুয়েশনটা হচ্ছে ফাইনাল ইকুয়েশন। এবার তুমি ক্যাথোড অ্যানোড অক্সিডেশন রিডাকশন ভুলে যাও, যেখানেই হাফ সেল দেখবে সেখানেই এই ইকুয়েশনটা হচ্ছে নাস্ট ইকুয়েশন, যেটা তোমার হবে। মানে হাফ সেল হোক বা ফুল সেল হোক যাই হোক, নাস্ট ইকুয়েশন লিখতে বললেই এটাই হবে, যেখানে ইটা হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল, E0টা রিডাকশন পোটেনশিয়াল। এবার যদি অক্সিডেশন রিডাকশনের জন্য অক্সিডেশন রিয়াকশনের জন্য লিখতে হয় তাহলেও সেম হবে। তখন এই অক্সিডেশন পোটেনশিয়াল যদি প্রোভাইড করা থাকে তার রিডাকশন পোটেনশিয়ালটা ইউজ করতে হবে, জাস্ট নেগেটিভ সাইন বসিয়ে, আর কিছু না। মানে ওই ভ্যালুটার আগে একটা মাইনাস বসিয়ে, আর কিছু না। বাট দিস ইজ দ্য ভ্যালুটা নেগেটিভ হবে যদি অক্সিডেশন পোটেনশিয়াল দেওয়া থাকে। আর যদি রিডাকশন পোটেনশিয়াল দেওয়া থাকে, মানে অক্সিডেশন রিয়াকশনেরও তাহলে রিডাকশন পোটেনশিয়াল আছে, যদি সেটা ইটসেলফ দেওয়া থাকে তাহলে অসুবিধা নেই। ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এইটা হলো আমার, তাহলে ই সেলটা হবে ক্যাথোড মাইনাস অ্যানোড সবসময়। তাহলে আমি এখান থেকে
ই সেল যদি বার করি ধরো এই পার্টিকুলার রিঅ্যাকশনের ক্ষেত্রে যে ইন আওয়ার কেস এটা কি হবে যে ই সেলটা ক্যাথোডটা ছিল হচ্ছে E0 ক্যাথোড প্লাস 0.0591 by T to T by 298 Kelvin log to the Western activity of CO2 plus aqueous by activity of CuS ওই যে উপর থেকে লিখছি ঠিক আছে এই যে ক্যাথোডটা এটা ছিল তো এখানে অ্যাকুয়াস আর সলিড তো আমি এটা এখানে লিখছি ঠিক আছে এটা হলো এইটা মাইনাস E0 of anode but to the western তাহলে অ্যাক্টিভিটি অফ এরপরে এটা কি ছিল অ্যানোডের ক্ষেত্রে ছিল Zn2 প্লাস বাই Zn সলিড তাহলে অ্যাক্টিভিটি অফ Zn2 প্লাস অ্যাকুয়াস বাই অ্যাক্টিভিটি অফ Zn সলিড এটা হয়ে যাবে যে ক্যাথোড মাইনাস অ্যানোড জাস্ট লিখলাম ঠিক আছে এটা হলো আচ্ছা তাহলে এবারে দেখো তো এটা থেকে কি আসছে E0 অফ ক্যাথোড মাইনাস E0 অফ অ্যানোডটাকে একসাথে করে দিলাম প্লাস 0.0591 by 2 log to the western activity of Cu2 plus aqueous into activity of ZnS by activity of তোমার হচ্ছে কি Cu solid আর activity of Zn2 plus aqueous এটা হবে এটা এবার ওই সলিডের জেনারেলি অ্যাক্টিভিটি অফ পিওর সলিড সেটা 1 হয় তাহলে মানে CuS ZnS এগুলো অ্যাক্টিভিটিটা 1 হয়ে যাবে তাহলে আর এই পার্টটা কি এই যে এই পার্টটা এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে E0 সেল স্ট্যান্ডার্ড স্টেটে ফুল সেলের থাকে এই মানে রিডাকশন পোটেনশিয়াল প্লাস 0.0591 by 2 আচ্ছা এখানে আমি একটা সরি একটা মিস করে গেছি এইটা হবে হ্যাঁ 0.0591 by 2 T by 298 Kelvin এটা মিস করা যাবে T by 298 Kelvin 2 কেন কারণ এখানে কিন্তু n-টা 2 n equals to 2 আচ্ছা এইটা log to the western activity of Cu2 plus aqueous by activity of Zn2 plus aqueous as activity of Cu solid equals to activity of Zn solid equals to 1 তাহলে ফুল সেলের জন্য যদি নাস্ট ইকুয়েশন লিখতে বলে বা ই সেল লিখতে বলে সবসময় কিন্তু হাফ সেলের জন্য লিখে এবার ফুল সেলের তোমার রিডাকশন পোটেনশিয়াল সবসময় ক্যাথোড মাইনাস অ্যানোড হয় তাহলে ক্যাথোডের জন্য লিখে অ্যানোডের জন্য লিখে তারপর সেগুলো থেকে মাইনাস করে লেখা ভালো ঠিক আছে তাহলে ফুল সেলের জন্য কোনটা অক্সিডাইজ ফর্ম কোনটা রিডিউস ফর্ম এই ব্যাপারগুলো বুঝে ওইভাবে লেখার থেকে হাফ সেলের জন্য লিখে ফেলো অক্সিডেশন রিয়াকশন রিডাকশন রিয়াকশনের জন্য লিখে ফেলো যেটা ওই বারবার বলছি ওটাই ওই মানে কনভেনশনাল ইকুয়েশন ওটা এবার ওখানে তোমাকে ভাবতে হবে না অক্সিডেশন রিডাকশন কী ব্যাপার যখন ভ্যালু বসাবে তখন দেখা যাবে আগে লিখে ফেলে তারপরে ক্যাথোড মাইনাস অ্যানোড করে ফুল সেলের জন্য ই সেলটা লিখতে সব থেকে ভালো উপায় ঠিক আছে তাহলে এটা কী হয়ে গেল দিস ইজ দ্য last equation for the overall system. তাহলে এখানে একটা সাজেশন যেটা আমি বলছি যে রাইট the last equation for the half cell reactions to get E cathode and E anode and finally calculate E cell as E cathode minus E anode এটা হচ্ছে সবসময় বেটার
ঠিক আছে? তাহলে এই হলো ব্যাপার, এই অবধি থাক আজকে। হ্যাঁ, এরপর নেক্সট দিন আবার একদিন পড়িয়ে দেবো এর মধ্যে। তাহলে নেক্সট দিন তোমরা শুক্রবার রাতে করতে পারবে, না শনিবার সকালে বা শুক্রবার রাতে করতে পারবে? শুক্রবার 8টা থেকে বা শনিবার সকাল ধরো 7:30 থেকে। হবে? হ্যাঁ, তাও হবে। ম্যাম শনিবার সকালে হলে ভালো হয়। ও আচ্ছা। আমারও ম্যাম শনিবার সকালে হলে ভালো হয়। প্লিজ সকালে না প্লিজ। তাহলে দেখা যাক কি করবো, জানি না। বিকালেই ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বলে দেবো। ঠিক আছে, মোটামুটি ধরে রাখো এরকম সময় একটা আবার পড়াবো, যাতে লেকচার টুটা হয়ে যায়। তাহলে ঠিক আছে, তারপর আমি বলে দেবো কখন পড়াবো। ঠিক আছে? ম্যাম শুক্রবার কবে হবে?